এডুকেশন গাউড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের ম্যাথের সলিউশন একটি সেটে নিয়ে এসেছি। এর আগেও আমরা একাধিক সেট করিয়েছি। যারা সেই ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখবে, আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। এছাড়াও এনটিপিসিরও আমরা প্রিভিয়াস ইয়ার ক্লাস করেছি, সায়েন্সের ক্লাস ব্যাক টু ব্যাক আসছে, এমসিকিউ রিলেটেড যেগুলো প্রিভিয়াস ইয়ার এসেছিল। তবে কথা না বাড়িয়ে আজকে ক্লাস শুরু করছি। দেখো প্রথম অঙ্ক কি বলেছি আজকে। একটি গাড়ি 5 ঘন্টায় 275 কিলোমিটার পথ অতিক্রম করে। যদি এর গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার কমে যায় তবে তাহলে গাড়িটি 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে একটা গাড়ি 5 ঘন্টায় 275 কিলোমিটার পথ অতিক্রম করে এবং তারপর গাড়িটির গতিবেগ 5 কিলোমিটার পার আওয়ার কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে ইনিশিয়াল গাড়ির স্পিড কত ছিল তা আমরা আগে বের করে নেব। ইনিশিয়াল স্পিড, টোটাল ডিস্টেন্স 275, এই 275 কিলোমিটার যায় 5 ঘন্টায়। তাহলে এখান থেকে আমরা ইনিশিয়াল স্পিড বের করে নিতে পারবো। 5 5 25, 25 গেলে 2, 5 5 25, তাহলে 55 কিলোমিটার পার আওয়ার। এটা হলো গাড়ির ইনিশিয়াল স্পিড। এখন বলছে গাড়ির গতিবেগ 5 কিলোমিটার কমানো হলো, তাই নতুন স্পিড হবে, যেহেতু কমানো তাই বিয়োগ করবো আমরা। 55 মাইনাস 5, তাহলে 50 কিলোমিটার পার আওয়ার। এখন এই যে কমানো স্পিড, রিডিউস স্পিডটা পেলাম, তার সাহায্যে আমাকে বের করতে হবে কত টাইম লাগবে এই 250 কিলোমিটার অতিক্রম করতে। 250 আর গতিবেগ হলো 50 কিলোমিটার পার আওয়ার, তাহলে 5 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক একটা বীজগণিতের অঙ্ক। এটা 6p স্কয়ার মাইনাস 5p মাইনাস 6 ইজ ইকুয়াল টু 0 সমীকরণের মূল নির্ণয়। মূল মানে কি? এটা সমাধান করলে p এর যে দুটো মান বেরোবে সেই দুটো মান আমাকে নির্ণয় করতে হবে। কেন দুটো মান বেরোবে? যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, p এর সর্বোচ্চ ঘাত 2, তাহলে এলো একচল ঘাত বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ হওয়ার অর্থ এর ভ্যালু সলভ করার পর p এর দুটো মান পাবো। তাহলে 6p স্কয়ার মাইনাস 5p মাইনাস 6 ইকুয়াল টু 0। একে আমরা মিডল টার্ম করে দিই। মিডল টার্ম করতে গেলে যদি সামনে কোনো মানে পি স্কয়ার রয়েছে, তার সামনে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে কনস্ট্যান্ট টার্মে গুণ করে দিতে হয়। 6 6 গুণ করো, তাহলে 36। এখন 36 কে ভেঙে আমাকে বিয়োগ করে নির্ণয় করতে হবে 5। তাহলে কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে 9 দিয়ে দাও, 4 9 36। 9 এর থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলেই 5 হবে। এভাবে আমরা মিডল টার্ম করি। তাহলে 5 এর জায়গায় আমরা লিখবো হলো 9 - 4। এখান থেকে আমরা এমনি যদি ধাপে ধাপে মিডল টার্ম করে সময় নষ্ট হবে না, এখান থেকে আমরা একবারে কিভাবে মিডল টার্ম করতে পারি একটু শিখে নাও। তাহলে এখানে কি রয়েছে 9, 9 এর সামনের চিহ্নটা আমরা লক্ষ্য করতে হবে তোমাদের, মাইনাস। তাহলে মাইনাস 9 এর সামনে প্লাস চিহ্ন, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 9 সমান সমান ওই পাশে গেলে প্লাস 9 হবে। আর সামনে যেহেতু সংখ্যা রয়েছে পি স্কয়ার সামনে 6, তাহলে 6 দিয়ে ভাগ করব। এটা হলো পি এর একটা মান। তাহলে পি এর একটা মান পেয়ে গেলাম। এখন পি এর দ্বিতীয় মান, যেহেতু দুটো মান বেরোবে, এখন আরেকটা মান আমরা বের করব -4 এর সাহায্যে। নিয়ম কি? চিহ্ন কি রয়েছে ইনিশিয়াল মাইনাস, আর 4 এর সামনে চিহ্ন রয়েছে মাইনাস, গুণ করে দাও। মাইনাসে মাইনাসে +4, +4 সমান সমান বসে গেলে -4। আর পি স্কয়ারের সামনে সহগ রয়েছে 6, তাকে নিচে দিয়ে দাও। এই হলো লজিক, একবারে করা। এবার কাটাকাটি করে দাও। 3 3 9, 3 দোকানে 6, তাহলে 3/2 হলো একটা মান। আরেকটা মান আমরা পাবো, 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দোকানে 4, 3 দোকানে 6, তাহলে -2/3। তাহলে 3/2 আর -2/3, তার মানে অপশন বি হবে সঠিক উত্তর। এক দল ব্যক্তির মধ্যে রয়েছে পুরুষ, মহিলা ও শিশু। যদি তাদের মধ্যে 40% পুরুষ, 35% মহিলা এবং বাকিরা শিশু, তাদের গড় ওজন যথাক্রমে 70 কেজি, 60 কেজি এবং 30 কেজি, তবে দলের ওভারঅল গড় ওজন কত তা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে এটা অনুপাত আকারে আমরা বের করে নেই কতজন পুরুষ, কতজন মহিলা, কতজন শিশু রয়েছে। তাহলে টোটাল যদি 100% হয়, তার মধ্যে মেল পুরুষ রয়েছে 40%, আর ওমেন রয়েছে 35%, তাহলে বাকিরা নিশ্চয়ই শিশু রয়েছে। শিশু কত রয়েছে যোগ করে দাও, 40 আর 35 যোগ করলে 75, তাহলে 100 থেকে 75 বিয়োগ করলে 25% শিশু। এটাকে আমরা অনুপাত আকারে নিয়ে আসি, তাহলে ক্যালকুলেশনে আমাদের অনেক সহজ হয়ে যাবে। 5 7 40, 5 7 35, 5 5 25। এখন এই সংখ্যা দিয়ে আমি অঙ্ক করব। তাহলে মেলের সংখ্যা হিসাবে যদি ধরি আমরা 8 ইউনিট, মেল রয়েছে ধর 8 জন, প্রত্যেকের গড় ওজন হলো 70, টোটাল ওজন কত হবে 8 × 70। ঠিক একইভাবে ওমেনের ক্ষেত্রে 6 7 42, 420। শিশুর ক্ষেত্রে 30, 5 30 গুণ করলে 150। এর টোটাল ওয়েট, টোটাল ওয়েটকে আমি যেহেতু এভারেজ বের করতে হবে, মানে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করে, সংখ্যা আমাদের কি ছিল 8 7 আর 5, টোটাল সংখ্যা নিতে হবে 8 7 15 আর 5 20। এটাই আমাদের এভারেজ।
দেখো শূন্য সবগুলোর মধ্যে রয়েছে, আমি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে দিলাম। 7 8 56 প্লাস 42 প্লাস 15 আর নিচে রয়েছে 2। এবার যোগ করে দাও। 5 2 7 আর 6 13, 13 3 হাতের হলো 1, 1 1 2 4 2 6 5 11, তাহলে 113 তাকে 2 দিয়ে ভাগ, আমার দাঁড়াবে তার মানে 56.5। 56.5 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। 56.5 দুটো রয়েছে, কোনো মিস্টেক হয়েছে, কিন্তু 56.5 হবে আমাদের সঠিক। সরি, একটু আগে দেখে নিই। কেজি 55.6 দেখো, কোশ্চেনের মধ্যে কি রয়েছে, গ্রামও দেওয়া রয়েছে, কেজিও দেওয়া রয়েছে, কিন্তু অপশনে ভুল করার জন্য আমারই ভুলে গেছিল। তাহলে কি 56.5 সব কেজিতে রয়েছে, কেজি আমাকে কিন্তু অ্যান্সার করতে, অপশন ডি হবে কারেক্ট। নিম্নের কোন জোড়াটি সহমৌলিক সংখ্যা নয়? সহমৌলিক সংখ্যা মানে কি, যাদের গসাগু করলে 1 হয় তাদেরকে বলে সহমৌলিক সংখ্যা বা পরস্পর মৌলিক সংখ্যা। দেখো 11 13 যদি আমরা গসাগু করি তাহলে কত হয় 1, 15 আর 17 যদি গসাগু করি 1, 17 আর 23 যদি গসাগু করি 1, আর 17 আর 34 যদি গসাগু করি 17 হয়। দেখো 17 দিয়ে দুটোকেই ভাগ যায়, 17 কে 17, 17 দুগুণে 34, তার মানে প্রশ্ন অনুযায়ী সঠিক উত্তর অপশন এ। নেক্সট অঙ্ক আমাদের এত এর মান নির্ণয় করতে বলছে। সবসময় মনে রাখবো সরল অঙ্ক আমরা করব বদমাস নিয়ম অনুযায়ী। পি ফর ব্র্যাকেট, ব্র্যাকেটের কাজগুলো করতে হবে। অফ মানে এর কাজ, ডি মানে ভাগের কাজ, ডিভাইডেশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন আর সাবট্রাকশন। তাহলে দেখো চালু করি, 325 ইন্টু 5 দেওয়া রয়েছে প্লাস 31 ইন্টু 21 মাইনাস 22 ইন্টু 63 পাশে বিয়োগ করেই নিয়ে নিই, তাহলে কত হয় 6 থেকে 5 1 কিন্তু 11, তাহলে 5 দিয়ে 325 কে গুণ করতে আমাকে, 5 5 25 এর 5, 5 দোকানে 10 আর 2 12, 5 5 25 এর 5, 5 10 2 12, 3 5 15, 1525। এখন 31 কে আমাকে 21 দিয়ে গুণ করতে হবে। এককে 1 কোণাকুণি করে দাও, 3 অক্ষে 3, 3 দোকানে 6 আর 3 দোকানে 6, এই কোণাকুণি এককে 1, 3 অক্ষে 3, সরি 3 অক্ষে 3, 3 2 5, মানে কোণাকুণি যোগ করতে হবে, আর 3 দোকানে 6, 651। এবার 11 দিয়ে গুণ করো, 11 দোকানে 22, হাতে হলো 2, 11 দোকানে 22 আর 2 24। এবার এটা যোগ করে দাও, বা এখান থেকে বিয়োগ করেও যোগ করতে পারো, আগে যোগ করতে কোনো অসুবিধা নেই। 5 একে 6, আবার এবার 2 হবে, 5 2 7, আর 15 আর 6 21, তার থেকে 242 বিয়োগ, 6 থেকে 2 বিয়োগ করলে যায় 4, আর 7 থেকে 4 বিয়োগ করলে 3, আর 11 থেকে 2 বিয়োগ করলে হয় 9, আর 2 2 মিলে গেল 1, 1934। একটু দেখছি কোথায় একটু গন্ডগোল হচ্ছে মনে হয়। 5 দিয়ে গুণ করলাম, 5 5 25 এর 5, 5 দোকানে 10 2 12, 5 5 25 এর 5, 5 দোকানে 10 আর 2 12, হাতে হলো 1, এখানে গন্ডগোল হয়ে গেছে। 5 5 25 5 25 10 2 12, 3 5 15 কে 16, 1625। ঠিক আছে, এককে 1, 3 অক্ষে 3, 3 2 5, 3 দোকানে 651, 11 দোকানে 22, 22 এর 2, 22 24। যে যোগ করি 5 একে 6 হবে, আর 5 2 7 হবে, আর 16 6 22 হবে। এবার বিয়োগ করো, 6 থেকে 2 বিয়োগ করলে হয় 4, আর 7 থেকে 4 বিয়োগ করলে হয় 3, তাহলে 22 থেকে 2 বিয়োগ করলে হয় 20, তাহলে 2034 হবে সঠিক উত্তর, অপশন বি। পরেরটাও সিম্পলিফিকেশন টাইপের অঙ্ক, এই অঙ্কটাও খুব ভালো অঙ্ক। 8 এর স্কয়ার রয়েছে, 8 কে আমরা লিখতে পারি 2 এর কিউব, আর মাথার মধ্যে 2, এখানে দেব আমরা 3 এর কিউব, আর 64, তাহলে এখানে √64 রয়েছে, তাহলে বর্গমূল করতে হবে নিশ্চয়ই, তাই 64 বর্গমূল করলে আমাদের অ্যান্সার হলো 8, আর 81 বর্গমূল করলে আমাদের অ্যান্সার হলো 9। ক্লিয়ার? এখন একে সিম্পলিফিকেশন করতে হবে। 2 এর মাথার মধ্যে যখন এইভাবে থাকবে গুণ আকারে, তখন আমি এইভাবে লিখতে পারি 2 3 দোকানে 6, 3 এর কিউব, 8 কে লিখতে পারি 2 এর কিউব, 9 কে লিখতে পারি 3 এর স্কয়ার। দেখো যখন উপর নিচে থাকবে আর বেসটা সেম, মানে উপরেও বেস 2 নিচেও বেস 2, তখন উপরটা বিয়োগ করতে হবে, মানে পাওয়ারটা বিয়োগ হবে। 2 6 থেকে 3 বিয়োগ করলে 3,
একই রকম ভাবে 3 এর মাথায় 3 আর 3 এর মাথায় 2, নিচের বেসটা কিন্তু সেম 3 3, তাহলে 3 এর থেকে 2 বিয়োগ করলে 1, তাহলে 3 এর মাথায় 1। 2 এর কিউব হলো 8 আর 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 24 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। নেক্সট অঙ্ক, একজন পিতা ও কন্যার বর্তমান বয়সের যোগফল 80। 8 বছর আগে পিতার বয়স ছিল তার কন্যার বয়সের 7 গুণ, আজ থেকে 8 বছর পর কন্যার বয়স কত হবে? তাহলে ফাদার আর ডটারের টোটাল এজ 8 ইয়ার অ্যাগো, মানে 8 বছর আগে পিতার বয়স কন্যার বয়সের 7 গুণ। তাহলে পিতার বয়স, তাহলে কন্যার বয়স যদি x হয় তাহলে পিতার বয়স কত হবে? তার 7 গুণ, তাহলে 7x। কিন্তু এই বয়সটা কবে? 8 বছর আগের বয়স, কিন্তু আমাদের বর্তমানে এটা দেওয়া রয়েছে। বর্তমান বের করতে গেলে নিশ্চয়ই এর সঙ্গে বাবার সঙ্গেও 8 যোগ করতে হবে, কন্যার সঙ্গেও 8 যোগ করে নিতে হবে। তাহলে আলটিমেট টোটাল এজ কত হবে দুজনের? 7x প্লাস 8x প্লাস 8 8 16। এখন তাদের টোটাল এজ হলো বর্তমান এজ 80। তাহলে 8 কাটাকাটি করে দাও সবগুলোকে, 8 দোকানে 16 8 10 80। তাহলে x এর মান আমরা পেলাম 8। এখন কার মান বের করতে বলেছে? কন্যার বয়স কত, কিন্তু 8 বছর পর। আগে কন্যার বর্তমান বয়স বের করে নেই। তাহলে কন্যার কি ধরেছিলাম? x, তাহলে কন্যার বয়স আমাদের x এর মানই বের করলাম 8, কিন্তু 8টা কত? 8টা হলো এই যে 8 বছরটা পেলাম সেটা হলো 8 বছর আগের বয়স। তাহলে বর্তমান বয়স কত হবে কন্যার? তাহলে 8 প্লাস এই 8 এই প্লাস 8, তাহলে 16। এটা হলো বর্তমান বয়স, কিন্তু বলছে আজ থেকে আরো 8 বছর পর, তার মানে এর সঙ্গে আরো এক্সট্রা 8 যোগ করে দিতে হবে। তাহলে 24 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন ডি। 108 এবং 144 এর গসাগু কত? গসাগু মানে গরিষ্ঠ শতগুণী, সবচেয়ে বড় যে সংখ্যা দিয়ে এই দুটোকেই ভাগ করলে মিলবে সেটাই হবে গসাগু। মুদ্রা কথা হলো এটা। তাহলে কি দিয়ে ভাগ করলে? 12 দিয়ে। দেখো 9 12 108, 12 12 144 মিলে যায়। 24 দিয়ে যদি আমরা করি, 24 দিয়ে 12 দিয়ে দেখো, 12 কে যদি করি 9 12 108 মিলে যাচ্ছে। 24 দিয়ে কি ভাগ মিলছে? 24 দেখো 24 দিয়ে যদি করা যায় তাহলে কি দাঁড়ায়? আচ্ছা একবার এইভাবে কাটাকাটি করে দাও, 108 তাকে 24 দিয়ে যদি করি, 12 দিয়ে করে 9 12 108, 12 দোকানে 24, ভাগ মিলছে না, তার মানে এটা কোনোদিনই হবে না। তাহলে 16 দিয়ে দেখো, 16 দিয়ে ভাগ করলে 8 দিয়ে যেতে হবে, 8 দিয়ে যাচ্ছে, 8 কে 8, 10 থেকে 8 গেলে কত? 2, 28 3 24, 8 দিয়ে যাচ্ছে না, তা 16 দিয়েও তো যাবে না, এটা কাটা। 36 দিয়ে দেখো 3 যেটা যায় 36 হবে কারেক্ট অ্যান্সার এই ক্ষেত্রে, কেননা 36 108 কে যদি আমরা 36 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার বাড়াবে 3। আবার 36 কে 4 দিয়ে গুণ করে 4 4 24, 3 4 12 14, মানে 36 কে 4 দিয়ে গুণ করলে হয় 144, মানে সবচেয়ে বড় সংখ্যা 36 এইখানে অপশনগুলোর মধ্যে, যা 108 কেও ভাগ করলে মেলে, 144 কেও ভাগ করলে মেলে। তার মানে আমাদের প্রশ্ন অনুযায়ী এই জন্য আমাদের গসাগু হবে 36। কিন্তু 12 দিয়েও মিলতো, কিন্তু গসাগু মানে কি সবচেয়ে বড় সংখ্যা দিয়ে যেটা ভাগ দেবে সেটাই হবে আমাদের গসাগু, এই জন্য 36 হবে আমাদের কারেক্ট অ্যান্সার। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল এবং এর উচ্চতা 4 সাধারণ 4 এবং সাধারণ পার্থক্য সহ একটি সমান্তরাল প্রভৃতিতে রয়েছে। যদি উচ্চতা সর্বোচ্চ পথ হয় এবং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 160 বর্গ একক হয়, তাহলে বৃহত্তম সমান্তরাল বাহুর দৈর্ঘ্য এবং ক্ষুদ্রতম সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত আমাকে নির্ণয় করতে বলেছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আমাকে জানতে হবে। ট্রাপিজিয়াম হলো এই আকৃতির, ছবিতে দেখাচ্ছে এই আকৃতির ফিগারকে বলা হয় ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়াম বিভিন্ন ধরনের হয়, এটা একটা বেসিক ট্রাপিজিয়াম। এটা ট্রাপিজিয়ামের হাইট আর এর সমান্তরাল বাহুদ্বয়। ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা হলো হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এটা হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এই যে কন্ডিশন, এখানে বিভিন্ন ভাবে কন্ডিশন দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের লেন্থ এবং কি হাইট গুলো বের করে নিয়ে তারপরে ক্ষেত্রফলের সূত্রের সাহায্যে এখান থেকে সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের যে ক্ষুদ্রতম বাহু বৃহত্তম বাহু রয়েছে তাদের অনুপাত নির্ণয় করতে হবে। তাহলে কিভাবে করব? যে কোনো একটা বাহুর মান আমরা ধরে নিই। কি দেওয়া রয়েছে? কি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু এবং তার উচ্চতা 4 এর সাধারণ পার্থক্য সহ একটি সমান্তরাল প্রভৃতিতে রয়েছে। তাহলে বড় বাহুটাকে আমি ধরলাম, আমাদের বড় বাহুটাকে x, ছোট বাহুটা কত হবে? পার্থক্য রয়েছে, সাধারণ পার্থক্য, ব্যাপারটা একটু পরে আরেকটু ডিটেইলসে বলবো, x - 4। আর এই হাইটটার কথা বলা হয়েছে সেটা হবে x + 4। এখন অনেকের মনে হতো ব্যাপারটা তো বোঝা গেল না। এখানে দেখো, এখানে একটা কথা রয়েছে, সমান্তরাল প্রগতিতে রয়েছে। সমান্তরাল প্রগতি মানে কি? মনে করো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 2 4 6, এদের মধ্যে গ্যাপটা সেম থাকবে। যদি আরেকটা নেই আমরা 8 12 16, এদের গ্যাপ কত? 4 4 করে। তখন এই সিরিজটাকে তখন আমরা বলবো সমান্তরাল প্রগতি। এইভাবে সাজাতে বলেছে, এখানে কন্ডিশনটা এইভাবে, সাধারণ পার্থক্য 4, মানে একটার থেকে যদি আরেকটা বিয়োগ করি সেই ডিফারেন্সটা
আমাদের দাঁড়াবে 4। এবং আরেকটা কন্ডিশন দেখো, এই যে ভাইটাল কন্ডিশন, এটা উচ্চতা বলেছে সর্বোচ্চ পদ, এই উচ্চতার মানটা সবচেয়ে বড় হবে কিন্তু x+4, এইভাবে সাজানো হয়েছে। এখান থেকে আমি ধরে নিয়ে সবকিছু বের করে নিলাম, কেননা কি আমাদের সমান্তরাল বাহুদ্বয় লাগবে, সমান্তরাল বাহুদ্বয়ের মান আমরা x হিসেবে ধরলাম, পেয়ে গেলাম এই যে বাহুর ভূমি, এই যে আরেকটা বাহু, এই যে হাইটটা, তাহলে আমরা এই ফর্মুলাটা এখন ইউজ করতে পারবো। তাহলে এরিয়ার ফর্মুলা ইউজ করে দাও, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, এটা আমাদের সমান্তরাল বাহুদ্বয়, যোগ করলে হয় 2x - 4, তাহলে 2x - 4 সমান্তরাল যোগফল হয়ে গেল। এবার লাগবে হাইটটা, হাইট ধরা হিসাবে কত x+4। এখন আলটিমেট এটা ক্ষেত্রফল বের করলাম, আর ক্ষেত্রফলটা দেওয়া রয়েছে 160, তাহলে বলতে পারি এটা ইকুয়াল টু 160। এখন এখান থেকে 2 কমন যাচ্ছে, উপরটার থেকে 2 যদি কমন যায় কাটাকাটি যাবে, আলটিমেটলি থেকে 2 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো x - 2, x+4, আর এখানে হলো 160। এই 2 2 ক্যান্সেল আউট, এখন তোমাকে গুণ করতে হবে, আপনি মিডিল টার্ম করতে হবে, গুণ করে দাও, x² প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8 ইকুয়াল টু 160। তাহলে x² প্লাস 4x মাইনাস 2x প্লাস মাইনাস, তাহলে x² প্লাস 2x, এটা 160 এই পাশে যদি আসে তাহলে কি হবে মাইনাস 168 একবারে ইকুয়াল টু 0। এখন আমাকে মিডিল টার্ম করতে হবে, বিয়োগ রয়েছে, আর 168 ভেঙে বিয়োগ করে 2 আনতে হবে, কিভাবে হতে পারে 168 12 দিয়ে যাবে, 12 × 12 4, হ্যাঁ 12 × 12 4 16, 4 বার 5, দেখো 14 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে 2 হবে, তাহলে মানে এখানে আমি লিখে দিই 14 বিয়োগ 12, মনে মনে ভেবে নাও। এখন একবারে কি মিড টার্ম করতে মানে একটু আগে শেখানো হলো, তাহলে x এর মান দাঁড়াবে, এই যে প্লাস চিহ্ন রয়েছে আর 14 এর সামনে প্লাস, গুণ করে দাও, প্লাসে প্লাসে প্লাস 14 সমান সমান ওই পাশে গেলে -14, তাহলে x এর একটা মান পেলাম -14, তাহলে আরেকটা মান তো হবে যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাহলে আবার প্লাস মাইনাসে এই যে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -12 সমান সমান হয়ে গেলে +12। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল রিলেটেড অঙ্ক, তাই মাইনাস মানটা তো আমাদের গ্রহণযোগ্য নাই, তাহলে আমরা x এর মান নেব কত 12 নিয়ে অঙ্ক করতে হবে। x এর মান জানা মানে সবগুলোর মানই এখান থেকে আমরা বের করে নিতে পারি। দেখো x এর মান আমাদের 12, তার মানে b = 12, b মানে এখানে হলো ছোট বাহু, বড় বাহুটার মান, ছোট বাহুটাতে কত হবে 12 বিয়োগ 4 8, এটা ছোট বাহুটার মান, আর হাইট হবে 12 যোগ 4 16, এই সবগুলো বের দিলাম। আর সমান্তর প্রকৃতিতে রয়েছে দেখো একটা 8 12 16, এর গ্যাপটা দেখো প্রত্যেকটার ক্ষেত্রে 4, এই যে লজিক মিললো। এখন এখান থেকে কি বের করতে বলেছে আমাকে, বৃহত্তম সমান্তরাল বাহু ও ক্ষুদ্রতর বাহুর মধ্যে পার্থক্য, তাহলে বৃহত্তর বাহু কোনটা, হাইট আমাদের দরকার নেই এই ক্ষেত্রে, বৃহত্তম বাহু হলো আমাদের 12 আর ক্ষুদ্রতম বাহু আমাদের 8, এদের অনুপাতটা নির্ণয় করতে বলেছে, তাহলে 12:8, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা বোঝানোর জন্য তোমাদের বললাম। তাহলে ক্যালকুলেশন করে দাও, 3 × 4 12, 4 × 2 = 8, তাই 3:2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন ডি। একটি রাশি বার্ষিক 12/2% সরল সুদে বিনিয়োগ করলে এর পরিমাণ 2 বছর পর এত টাকায় পরিণত হয়, তবে সরল সুদের মান কত? তার মানে এটা আমাদের অ্যামাউন্ট দেওয়া রয়েছে, টাইম দেওয়া রয়েছে, আর এটা রেট অফ ইন্টারেস্ট। তার মানে এখান থেকে আমি ইন্টারেস্টটা বের করব, ইন্টারেস্টটা বের করার পর প্রিন্সিপালের সঙ্গে যোগ করব, তাহলে সেটা হবে অ্যামাউন্ট, আর সেই অ্যামাউন্টের মান দেওয়া রয়েছে, তার সাহায্যে নিয়ে সরল সুদের মান বের করতে হবে এমন দেওয়াটা। তাহলে আর এর মান জানি, টি এর মান জানি, অ্যামাউন্টের মান জানি, আর আমাকে এখান থেকে পি এর মান কিন্তু বের করতে বলেনি, আমাকে এখান থেকে বের করতে বলছে আই এর মান, ইন্টারেস্টটা কত। তারপরে সরল সুদের ফর্মুলা আমরা ইউজ করব, আমরা প্রিন্সিপালটা জানি না এখানে যেহেতু দেওয়া নেই, প্রিন্সিপালটা আমি 100 ধরে নিলাম, আর প্রিন্সিপাল যদি 100 হয় সেখান থেকে আমরা ইন্টারেস্টটা বের করে নিই। এখন 100 এর উপর ইন্টারেস্টটা কত হয়, তাহলে ফর্মুলা I = PTR/100, আর পি এর মান 100 আর টি এর মান 2, আর এর মান হলো 12 সমস্ত 1/2%, 12 × 24 একে 25/2 মানে 1/8 হবে 100, 12 × 24 একে 25/2, এই যে 25/2, ঠিক আছে। আর নিচে ফর্মুলার 100 পি এ টি 2 আর এর মান 25/2 আর 100 হলো ফর্মুলা, 2 2 কাটো, তাহলে আই এর মান আমরা এখান থেকে ফাইন্ড আউট করলাম 25, তাহলে প্রিন্সিপাল যদি 100 হয় এবং ইন্টারেস্ট হলো 25, তাহলে অ্যামাউন্ট আমাদের দরকার, যেহেতু অ্যামাউন্টের মান দেওয়া রয়েছে, অ্যামাউন্ট হবে 125, তাহলে যদি আমাদের অ্যামাউন্ট ধরা হিসাবে 100 ধরেছিলাম প্রিন্সিপাল, এর জন্য অ্যামাউন্ট পেলাম 125, তাহলে 125 এর ভ্যালুই 8250, তাহলে একের ভ্যালু আমাদের দাঁড়াবে 8250/125, দরকার কি আমাদের দরকার সরল সুদ, আই এর মান, তাহলে আই এর মান 25, যদি বলতো প্রিন্সিপাল তাহলে 100 এর মান বের করতাম, যেহেতু ইন্টারেস্ট বলেছে, ইন্টারেস্ট তো আমাদের 25 হলো ধরা হিসেবে, তাই 25 এর মান নির্ণয় করতে 25 দিয়ে গুণ, 5 25 = 125,
5 দিয়ে এবার কাটাকাটি করে দাও, 5 ষোলো 80, 2 25, 5 পাঁচা 25, তার মানে 1650 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। দ্বিঘাত সমীকরণ x স্কয়ার মাইনাস 5x প্লাস 7 ইকুয়াল 0 মূলের প্রকৃতি বর্ণনা। এই যে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 7, এটা সমাধান করে x এর নিশ্চয়ই মান পাবো, x এর যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুর প্রকৃতিটা কি হবে, মানে x এর মান তো বের করবো, সমাধান x এর যেটা মান বের হয় সেটাকে মূল বা বীজ বলা হয়। সেই বীজগুলো কেমন ক্যারেক্টার হবে সেটাই আমাকে নির্ণয় করতে বলেছে। এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে কোন ইকুয়েশনকে বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ? যে সমীকরণগুলি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারের হবে এবং যেখানে a নট ইকুয়াল টু 0, মানে x এর সর্বোচ্চ ঘাত 2 আর a নট ইকুয়াল টু 0, এই আকারের সমীকরণকে আমরা বলবো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা হলো একচল বিশিষ্ট আমাদের দ্বিঘাত সমীকরণ। আর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজগুলো কেমন হবে তা নির্ণয় করার জন্য ফর্মুলা রয়েছে, যাকে আমরা বলি নিরূপক। সেটা হলো বি স্কয়ার মাইনাস 4ac, এর উপর এর ক্যারেক্টার দেখে এর উপর যেটা মানটা বের হয় বীজগণের প্রতি তার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি বীজটা কিরকম হবে। তাহলে এই দেখো, যদি x স্কয়ার bx প্লাস c এর নিরূপক মানে বি স্কয়ার মাইনাস 4ac এর মান, মানে b মানে হলো x এর সহগ, a মানে হলো x স্কয়ারের সহগ, c মানে কনস্ট্যান্ট টার্ম, বি স্কয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং সমান হয়, বাস্তব এবং সমান। আর বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 চেয়ে বড় হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান হবে। আর বি স্কয়ার মাইনাস 4ac এর মান যদি 0 চেয়ে ছোট হয় তাহলে বীজদ্বয় অবাস্তব হবে। এই কনসেপ্টটা জেনে রাখো। এইটাও কিভাবে চেক করবো এখন? বি স্কয়ার মাইনাস 4ac তার মানে আমাকে চেক করতে হবে, দেখি কত আসে। বি স্কয়ার মাইনাস 4ac, বি এর মান কি, মানে x এর সহগ সামনে যেটা থাকবে সেটা হলো b, তাহলে x এর সামনে রয়েছে 5, তাহলে b এর মান নিতে হবে 5 না চিহ্ন সহ নিতে হবে -5, 5 এর স্কয়ার, এই যে b স্কয়ার হয়ে গেল -4, এর মান কত, x স্কয়ারের সামনে যে থাকে সে x স্কয়ারে কিছু নাই মানে 1 রয়েছে, তাহলে এর মান আমাকে নিতে হবে 1 চিহ্ন সহ। আর c এর মান +7, তাহলে ইনটু 7, 5 5 25 -28, 28 থেকে 25 বিয়োগ করলে -3, তাহলে বীজদ্বয় কেমন হলো, -3 নেগেটিভ আসলো, 0 এর ছোট, তাহলে বীজদ্বয় কি হলো, বাস্তব নয়। অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। তাহলে বোঝা গেছে মাইনাস আসছে বলে বাস্তব নয়, মাইনাস তো 0 এর ছোট এই জন্য বাস্তব নয়। কি করলাম, বি মানে x এর মান নিলাম, 5 5 -5, 5 5 25, 4ac এর মান হলো x স্কয়ারের সামনে সহগ 1 আর c এর মান 7, 4 7 28, মাইনাস যদি +3 আসতো তাহলে বীজদ্বয় বলতাম বাস্তব আর কি অসমান, মানে +3 0 হচ্ছে বড়। একটি নির্দিষ্ট বিল 32% ছাড় ও কমিক 20% ছাড়ের বিক্রয় মূল্যের পার্থক্য 25 হলে তাহলে প্রকৃত মূলধনের পরিমাণ কত ছিল, মানে পি এর মান নির্ণয় করতে হবে। তাহলে একটা ছাড় হলো 32%, আরেকটা ছাড় হলো কমিক দুটো ছাড়। কমিক ছাড় মানে সাকসেসিভ ডিসকাউন্ট, আমাদের সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা রয়েছে, সেই ফর্মুলা দিয়ে সাকসেসিভ ডিসকাউন্টটা বের করে নিই আগে। তাহলে a + b - ab/100, তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট কার উপর, 20 এর উপর, তাহলে 20 + 20 - 20 ইনটু 20/100, 0 0 কাটো, তাহলে 20 40 -4, তার মানে 36% হলো সাকসেসিভ ডিসকাউন্টের মান, আর এমনি ডিসকাউন্টের মান 32, আর এই দুটোর মধ্যে ডিফারেন্স দেওয়া রয়েছে, তাই ডিফারেন্স বের করতে বলেছে, তার মানে 36% - 32%, তার মানে 4%, এই 4% এর ভ্যালুই হলো 25। আমাকে এখান থেকে বের করতে হবে প্রকৃত পরিমাণ কত, মানে 100 এর মান। তাহলে 100 মানে 4% 25 দিয়ে গুণ করে দাও, 4 25 100%, তাহলে এই পাশে আমাকে 25 দিয়ে গুণ করতে হবে, 25 25 625, 100% মানই তো আমাদের বের করতে হবে, তাহলেই তো প্রকৃত পরিমাণটা বেরোবে, তার মানে 625 হবে সঠিক উত্তর। একটি নিয়মিত বহুভুজের বাহু সংখ্যা নির্ণয় যদি এর অভ্যন্তরীণ কোণ, মানে প্রতিটি অন্তঃকোণ অভ্যন্তরীণ, প্রতিটি অভ্যন্তরীণ কোণ থাকতে পারে বা প্রতিটি অন্তঃকোণ থাকতে পারে, তোমাদের অন্তঃকোণ 160 ডিগ্রি, তবে বহুভুজটার বাহু সংখ্যা কত ছিল। তাহলে একটা আমাদের বোঝাই, কোন একটা বহুভুজ n সংখ্যক যদি বাহু হয় তাহলে তার ভেতরের কোণগুলোর সমষ্টি বা অন্তঃকোণগুলোর সমষ্টি বা অভ্যন্তরীণ কোণগুলোর সমষ্টি হবে, এই ফর্মুলা ইউজ করে আমরা বের করব 2 × n - 2 × 90 ডিগ্রি, এটা হলো টোটাল অভ্যন্তরীণ সমষ্টি। ধরা যায় একটা চতুর্ভুজ রয়েছে, এর অভ্যন্তরীণ সমষ্টি সবাই জানো 360 ডিগ্রি, তাহলে কিভাবে হয় 360 ডিগ্রি, তাহলে n এর মান কত, এর বাহু সংখ্যা 1 2 3 4, কিন্তু সুষম হতে হবে, বাহুগুলো সমান।
এন এর জায়গায় 4 বসাও, তাহলে এন এর মান, তাহলে এন এর মান যদি 4 বসাই, 4 থেকে 2 বিয়োগ করলে 2, তাহলে চতুর্ভুজের এন এর মান আমরা 4 ধরলাম, এন বাহু সংখ্যা এন এর মান 4, 2 দোকানে 4, 4 9 36, 360 ডিগ্রি, এই যে ফর্মুলা দিয়ে আসে। তাই এটা হলো টোটাল সমষ্টি অন্তকোণ। আর প্রতিটি অন্তকোণ বের করার ফর্মুলা হলো কি, প্রতিটি অন্তকোণের মান জানি, আর এছাড়াও রয়েছে আর প্রতিটি বাহুর সংখ্যা বের করার এখান থেকে তো মান বসিয়ে আমরা করতে পারি অন্তকোণের সাহায্যে। এছাড়াও দেখো শর্টকাট প্রসিডিওর রয়েছে, আমরা জানি প্রতিটি অন্তকোণ প্লাস প্রতিটি বহিঃকোণ যোগ করলে হয় 180 ডিগ্রি। প্রতিটি অন্তকোণ এবং প্রতিটি বহিঃকোণের যোগফল হলো 180 ডিগ্রি। আবার বাহু সংখ্যা বের করার আরেকটা ফর্মুলা রয়েছে, এখানে তো টোটাল সমষ্টি বের করে ফর্মুলা করতে হবে, চাপ রয়েছে এটাতে। আরেকটা ফর্মুলা আছে বাহু সংখ্যা বের করার, 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। এই ফর্মুলাটাই আমরা ইউজ করবো এই ক্ষেত্রে, তাহলেই সহজ হবে ব্যাপারটা। এটা অনেকগুলি ফর্মুলা আলোচনা করে দিলাম ব্যাপারটা। তাহলে বাহু সংখ্যা বের করার ফর্মুলা কি, আরেকটা রয়েছে n ইকুয়াল টু 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। তাহলে আমরা জানি একটা ফর্মুলা, দুটো ফর্মুলা আমি এখানে লিখে দিলাম, এই যে একটা ফর্মুলা, এই যে একটা ফর্মুলা, এই দুটোর সাহায্যে আমরা করব। প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিঃকোণ যোগ করলে হয় 180 ডিগ্রি, আর প্রতিটি অন্তকোণের মান দেওয়া হচ্ছে 160 ডিগ্রি, প্রতিটি বহিঃকোণ কত হবে, তাহলে 180 থেকে 60 বিয়োগ করে দিতে হবে, 160 বিয়োগ করতে হবে, তাহলে 180 থেকে যদি 160 বিয়োগ করি 20 ডিগ্রি হবে প্রতিটি বহিঃকোণের মান। আর প্রতিটি বহিঃকোণের মান জানা থাকলে বাহু সংখ্যা আমরা কিভাবে বের করবো, সেটার জন্য ফর্মুলা 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। প্রতিটি বহিঃকোণের মান হলো 20 ডিগ্রি, 20 দিয়ে ভাগ করে দাও, তাহলেই বাহু সংখ্যা। অঙ্ক এতটুকু, ডিসকাশন বেশি। অপশন সি হবে সঠিক উত্তর। তার মানে বাহু সংখ্যা বের করার ফর্মুলা হলো 360 ডিগ্রি বাই প্রতিটি বহিঃকোণ। তাহলে অন্তকোণ দেওয়া ছিল, অন্তকোণ নাই, আমাদের বহিঃকোণ বের করে নিলাম, তারপর ওর সাহায্য নিয়ে করলাম। আর বহিঃকোণ মানে কিভাবে বের করবো, আমরা জানি প্রতিটি অন্তকোণ আর প্রতিটি বহিঃকোণ যোগ করলে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে যদি একটা প্রতি অন্তকোণ বিয়োগ করি, বহিঃকোণ বেরিয়ে যায়। রাজু ও রমন 12 দিন 16 দিনে একটি কাজ সম্পন্ন করে, যদি রাজু প্রথম দিনে করে কাজ করে এবং রমন দ্বিতীয় দিনে কাজ করে, তাহলে বিপরীত কত দিনে কাজটি শেষ করবে। তাহলে রাজু 12 দিনে একটি কাজ করে আর রমন 16 দিনে কাজ করে। টোটাল ইউনিট কাজ আমরা ধরে নিলাম 48, লসাগু করে দাও, তাহলে 4 বরং 48 আর 3 16 48, এটা আমাদের এফিসিয়েন্সি। তাহলে তারা একদিন অল্টারনেটিভ, দেখো অন্তর অন্তর বলেছে, প্রথম দিন দ্বিতীয় দিন, মানে অল্টারনেটিভ বিকল্প দিনের অঙ্ক বা অল্টারনেটিভ অঙ্ক। তাহলে টোটাল 2 দিনে তারা কত ইউনিট কাজ করবে, 7 ইউনিট, 4 3 7। এখান থেকে আমাদের আসতে হবে 48 ইউনিটে সমান বা নিয়ারেস্ট কাছাকাছি 6 দিয়ে এটাকে গুণ করে দিই, 6 দোকানে 12 দিন, 6 7 42 ইউনিট। 7 দিয়ে গুণ করতে বেশি হতো, 7 7 49 নেবো না। তার মানে অলরেডি 42 ইউনিট কাজ করলো 12 দিনে। তাহলে দেখো 12 দিনে তো 42 ইউনিট কাজ করলো, তাহলে বাকি কাজ আর রইলো কত, টোটাল ইউনিট কাজ আমাদের 48, তার মধ্যে 42 ইউনিট কাজ হয়ে গেল, আর বাকি রইলো তাহলে 6 ইউনিট কাজ। এই 6 ইউনিট কাজ কে করবে, যে শুরু করেছে সে করবে, রাজু প্রথম দিন করেছে রাজু করবে, তাহলে 6 ইউনিট রাজু করতে পারে, আমি জানি 4 ইউনিট কাজ রাজু করে একদিনে, এফিসিয়েন্সি 4 হওয়ার অর্থ কি 4 ইউনিট কাজ রাজু করে একদিনে, তাহলে 6 এর মধ্যে 4 ইউনিট কাজ রাজু একদিন করে নিল, গেল। তারপরে যেহেতু দুজন একসঙ্গে অল্টারনেটে কাজ করে, তাহলে 4 এর জন হয়ে গেল 4 ইউনিট, তাহলে বাকি রইলো আর কত, 6 থেকে 4 গেলে আর 2 বাকি থাকবে। এই 2 ইউনিট কাজ কে করবে, পরের জনকে অগত্যা করতে হবে, তাহলে 12 একে কত 13 দিন তো লাগলোই, আর বাকি থাকলো আর 2 ইউনিট, এই 2 ইউনিট কাজ অপরজন করবে। তাহলে কে করবে, প্রথম জন কে করে নিল, রাজু করেছে, রমণী করবে, রমন করবে, রমনের এফিসিয়েন্সি 3, আর 2 ইউনিট কাজ, ইউনিটকে যদি এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি টাইম, তাহলে 13 সমস্ত 2/3 হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। দুটি সংখ্যার যোগফল 32 এবং একটি সংখ্যা 29 থেকে 18 অবধি, বড় সংখ্যাটি কত, মানে দুটি সংখ্যার যোগফল হলো 32 এবং বিয়োগফল, অধিক মানে বিয়োগফল 18। তাহলে সংখ্যা দুই কি কি, দুটি সংখ্যার যোগ আর বিয়োগ ধরো, তাহলে এর মান কত হবে, দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে, যেহেতু এর সামনে প্লাস চিহ্ন, এর সামনে কি প্লাস চিহ্ন, তাহলে 8 2 10, 3 একে 4 একে 5, 2 দিয়ে ভাগ, এটাই বড় সংখ্যা 25, যেহেতু দেখো এর সামনে প্লাস চিহ্ন আর বি সামনে, এর সামনে প্লাস চিহ্ন, এই ক্ষেত্রে মানে বোঝা যাচ্ছে কি এ বড়, আর বি প্লাস, পরটাতে মাইনাস, মানে বি ছোট, এ হলো 25, অপশন। নেক্সট অঙ্ক বীজগণিতের অঙ্ক, ডি স্কয়ার প্লাস 1/d স্কয়ার ইজ ইকুয়াল টু 18। আমাকে এখান থেকে বের করতে বলেছে ডি কিউব মাইনাস 1/d কিউবের মান, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ইউজ করতে হবে, তাহলে a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইনটু নিচে লিখছি a মাইনাস বি, তার ফর্মুলা
এটা এটা কাটাকাটি, তাহলে মোদ্দা কথা আমরা ডি স্কোয়ার প্লাস 1/d স্কোয়ারের মান জানি 18, কিন্তু আমার দরকার কি ডি মাইনাস 1/d এর মান, এটার মান বের করবো এটার সাহায্যে, প্রথম এক্সপ্রেশনের সাহায্যে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ইউজ করবো, দুটো ফর্মুলা রয়েছে, যেহেতু মাইনাসের মান দরকার মাইনাসেরটা আমাকে ইউজ করতে হবে। a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল টু 18, এটা কাটাকাটি করো, দুই ওই পাশে যাবে 16, তাহলে বর্গমূল করতে হবে যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে d মাইনাস 1/d হবে 16 বর্গমূল করলে 4। বাস মান পেয়ে গেলাম, মানটা এখন এখানে পুট করব। তাহলে d মাইনাস 1/d মান হলো 4, তাহলে 4 এর কিউব 64 মাইনাস 3 ইন্টু 4, তাহলে 64 থেকে সরি মাইনাস না প্লাস চিহ্ন, প্লাস 3 4 12, 4 2 6, 6 1 7, তাহলে 76 হবে কারেক্ট অ্যান্সার, অপশন সি। সরলীকরণ করো, দেওয়া রয়েছে 1/3, তার মাথার মধ্যে -3 প্লাস 1/5, তার মাথার মধ্যে -4, 1/15, তার মাথার মধ্যে -2। তাহলে দেখো 3 রয়েছে, 1/3 কে আমরা কি লিখতে পারি সূচকের নিয়ম অনুযায়ী, কিছু নেই মানে 1, তাহলে 3 টু দি পাওয়ার -1, তার মাথার মধ্যে -3, তাহলে আলটিমেটলি -3 তাহলে 3 এর মাথায় 3। একই রকম ভাবে 5 এর মাথায় 4, 15 এর মাথায় 2, তাহলে 3 এর কিউব 27, আর 5 এর 5 টু দি পাওয়ার 4, 5 5 25 25 25 625, আর 15 স্কয়ার হবে 225। এবার আমাকে যোগ করতে হবে, যোগ করে দেখে নাও কত হচ্ছে। 5 5 10 7 17 17 7, হাতে হলো 1 2 2 4 2 6 1 7 6 2 8, তাহলে 877 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। মোহিতের বেতনে প্রতি মাসে 15,000 টাকা, তিনি 500 টাকা বাড়ি ভাড়া এবং 2,000 টাকা বিল ব্যয় করেন, বাকি পরিমাণ তার সঞ্চয় হয়। একবার তার সঞ্চয় নির্ণয় করুন যদি তার জন্মদিনে মাসে তিনি জন্মদিন উদযাপনের জন্য সম্পূর্ণ মাসিক সঞ্চয় 1 মাসের সঞ্চয়টা ব্যয় করে দেন। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে অঙ্কটা করব। বেতন প্রতি মাসে তার স্যালারি হলো 15,000 টাকা, 15,000 টাকা মান্থলি কিন্তু স্যালারি, তার মধ্যে সে 5,000 টাকা বাড়ি ভাড়া দেয় আর 2,000 টাকা বিল দেয়, তাহলে আলটিমেট খরচ করে দিত 5 আর 2 করে 7,000 টাকা, 7,000 টাকা খরচ করে দিল। বাকি টাকাটা সে তাহলে কি করবে, সেভিং করবে, তাহলে 15 থেকে 7,000 বিয়োগ করলে 8,000 টাকা, সে তাহলে 8,000 টাকা সে হলো সেভিং করে। এটা কয় মাসের সেভিং, 1 মাসের সেভিং, তাহলে ইয়ারলি আমাকে বের করতে হবে, তাহলে 12 মাসের তার সেভিং হবে, 12 দিয়ে গুণ করে দাও, নিচে করে দেই 12 মাসের সেভিং বা 1 বছরের সেভিং, এটা 8 12 96,000 টাকা। এখন কন্ডিশনে আসি, তারপরে লাস্টে এই যে ফাইনাল কন্ডিশন, যদি তার জন্মদিনের মাসে তিনি জন্মদিন উদযাপনের জন্য তার সম্পূর্ণ মাসিক খরচটা সঞ্চয় ব্যয় করে, তাহলে তার মাসিক সঞ্চয় কত ছিল, 1 মাসের সঞ্চয়, 1 মাসের সঞ্চয় 1000, এটা ব্যয় করে জন্মদিন উপলক্ষে, তার মানে এই টাকার থেকে 8,000 টাকা আমাকে বিয়োগ করে দিতে হবে, সেটাই তার কি হবে, এই বিয়োগ করে দাও 88 1 2 3, তাহলে 1 বছর সঞ্চয় কত হবে 88,000 টাকা, অপশন সি। পরেরটা মধ্যমান নির্ণয় করতে বলছি, স্ট্যাটিস্টিক রিলেটেড অঙ্ক, তাহলে কিভাবে আমরা নির্ণয় করব। এই দেখো একটা জিনিস বুঝি নাও, এখান থেকে 0 আর 5 এগুলোকে বলে শ্রেণী সীমানা, 50 থেকে 100, তারপরে 100 থেকে 150, এগুলো হলো শ্রেণী সীমানা, 150 থেকে 200, 0 থেকে 50 এর মধ্যে রয়েছে 12, 50 থেকে 100 এর মধ্যে রয়েছে 15, 100 থেকে 50 এর মধ্যে রয়েছে 13, 150 থেকে 200 এর মধ্যে রয়েছে 10, এটাকে বলা হয় পরিসংখ্যা, ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা। আরেকটা আছে ক্ষুদ্রতম, এটা অঙ্ক করতে হলে একটা কনসেপ্ট লাগে, সেটা ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ভালো করে লিখে দিচ্ছি। ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এটা হলো পরিসংখ্যা। সেটা কি, সেটা হলো যে 0 থেকে 50 এর মধ্যে 12 জন রয়েছে, আর 50 থেকে 100 জন আলটিমেট কত 12 জন আরো 15 জন, তো সেটাকেও ইনক্লুড করে নিতে হয়, এটা হলো কি ক্ষুদ্রতম ক্রমযৌগিক পরিসংখ্যা। 12 আর 15 যোগ করে দাও, 5 2 7 1 1 2, তারপরে 100 থেকে 50 এর মধ্যে মানে আগেরগুলো সবগুলোকে যোগ করতে হবে, 7 3 10, আর 2 1 3 1 4 40, আবার 40 এর সঙ্গে এবার 10 50, এই যে এটা পেলাম সেটা হলো n এর মান, আমাদের দরকার n/2 এর মান, n/2 হলো 50 কে 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এটা হলো 25। এখন দেখো তো 25 কোথায় রয়েছে, এটা দেখলে হবে না কিন্তু এই পাশেরটা দেখতে হবে, ক্ষুদ্রতম ক্রমযৌগিক সংখ্যা 12 হবে না, 12 থেকে 27 এর মাঝখানে রয়েছে 25, তাহলে 12 পর্যন্ত ছিল রেঞ্জ 0 থেকে 50 শ্রেণীটা, তাহলে
25 নিশ্চয়ই তাহলে কোথা থেকে আসবে, 12 থেকে 12 পর্যন্ত ছিল এটা, তাহলে 12 চেয়ে বেশি গুলো 27 পর্যন্ত রয়েছে কোনখানে, তার মানে এইখানে। 25 যেহেতু 12 থেকে 27 মাঝখানে, তাহলে 12 পর্যন্ত তো চলেই গেল 0 থেকে 50, তার পরেরটা হবে 50 থেকে 100, 25, এই যে এখানে হলো 25 মনে করো কোনো জায়গায় 25, তাহলে 50 থেকে 100 এটাই আমাকে নিতে হবে, কারণ কি 27 পর্যন্ত আছে, তার মানে 25টাও এর মধ্যে লুকিয়ে আছে, এটা 50 100। একটি সমতল ভূমিতে দাঁড়িয়ে থাকা একটি টাওয়ারে ছায়া সূর্যের উচ্চতা 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হলে কোনটা উন্নতি কোণ এত ডিগ্রি হলে 40 বেশি লম্বা দেখা যায়, তবে টাওয়ারের উচ্চতা কত? মানে সূর্যের উন্নতি কোণটা যদি 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয় এবং 40 মিটার লম্বা হয়, তবে টাওয়ারের উচ্চতা কত, মানে ছায়ার কথা বলা হয়েছে। তাহলে এটা ব্যাপারটা হলো এরকম, মানে ছায়ার দৈর্ঘ্য 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়েছে, তাহলে এখানে হলো 60 ডিগ্রি, এটা হলো আমাদের 30 ডিগ্রি। আর ছায়ার দৈর্ঘ্যটা কি 60 ডিগ্রি 30 ডিগ্রি হলে তখন ছায়ার দৈর্ঘ্য এত মিটার লম্বা হয়, মানে কতটা, যখন 60 থেকে 30 তখন এতটুকু আসলে লেন্থ, এটা হলো ছায়ার দৈর্ঘ্য 40 এটা হলো মেইন খুঁটিটা টাওয়ারটা এ বি সি এই কথার মানে হলো এত, মানে একটি টাওয়ার ছায়া দৈর্ঘ্য সূর্যের উন্নতি কোণ 60 ডিগ্রি থেকে 30 হয়, 60 থেকে 30, আর তখন কি এত মিটার লম্বা বেশি হয় মানে কি 60 থেকে 30 হওয়ার জন্যই বেশি হলো, তার মানে এইটার মান 40 প্লাস 40 এখান থেকে আমাকে বের করতে টাওয়ারটার উচ্চতা কত, মানে এ বির মান কত তা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমি এতটুকু এটার নাম দিয়ে দাও বিডি, তাহলে এইটুকুর মান বিডির মান আমি x ধরে নিলাম। এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হলো ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডির ক্ষেত্রে লম্ব বাই ভূমি আমি ইউজ করি, তার মানে এবি হলো আমাদের লম্ব আর বিডি হলো আমাদের ভূমি, আর বিডির মান আমি x ধরে নিয়েছি, বিডির মান হলো x, লম্ব বাই ভূমি। এখানে ইউজ করতে হবে tan এর মান, যে লম্ব বাই ভূমি মানে tan 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রির মান হলো √3, তাহলে এখান থেকে পেলাম আমরা ab ইকুয়াল টু √3x। একই রকম ভাবে এবার বড় ত্রিভুজটা নিব, তাহলে ত্রিভুজ এ বি সি, এখানে লম্ব কত AB, আর বড় ত্রিভুজটার ক্ষেত্রে ভূমি হলো BC, তাহলে BC এর মান কত, x এর সঙ্গে 40 যোগ করে নিতে হবে, x প্লাস 40 এখন কোণ কত আমাদের tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রি মান হলো 1/√3, কোণাকুণি গুণ করে দাও, কোণাকুণি গুণ করলে তাহলে tan 30 ডিগ্রি এত, তাহলে AB ইকুয়াল টু তাহলে আলটিমেটলি দাঁড়াবে কত, AB এর মান x প্লাস 40√3 আর নিচে আসবে √3। এবির মান তো ফিক্স, দুটো ক্ষেত্রে এবির মান তো চেঞ্জ হতে পারে না, আমি দুটোকে সমান সমান করে দিতে পারি, তার মানে √3x ইজ ইকুয়াল টু x প্লাস 40√3/√3। ক্লিয়ার? টাওয়ারের উচ্চতা 40 এর বেশি হয়, তাহলে x প্লাস 40√3। আচ্ছা, কোনটা হয় যখন 60 ডিগ্রি, তাহলে √3x x প্লাস 40√3, তাহলে এটাই পাশে আসলে 2x হবে, 2x ইকুয়াল টু 40√3, তাহলে x ইকুয়াল টু কাটাকাটি যাবে 20√3, তাহলে x এর মান পেলাম আমরা 20√3, কিন্তু x এর মান তো বের করতে হবে আমাদের ab এর মান, তাহলে ab এর মান কোথায় রয়েছে, এই যে ইকুয়েশনে রয়েছে ab ইকুয়াল টু √3x, তাহলে 20√3 কে √3 দিয়ে গুণ করতে হবে, তাহলে ab এর মান, তাহলে ab এর মানটা আমি এখানে বের করে দেখাচ্ছি, তাহলে ab ইকুয়াল টু আমাদের ab হলো এই যে এই নং ইকুয়েশনে মানটা বসাবো, x এর মান √3, তাই 20√3 * √3 মানে 60 হবে, তাই 20√3 3 × 60, এটা হবে আমাদের অ্যানসার ab এর মান। পরেরটা সিম্পলিফিকেশন করতে হবে, 6x³ মাইনাস 6 দোকানে 12x² প্লাস 3 6 18x মাইনাস x³ প্লাস মাইনাসে মাইনাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 3, 6টা x³ তে একটা x³ পেলে 5টা x³ মাইনাস 12x², 18 থেকে 2 গেলে প্লাস 16x, আর হলো মাইনাসে মাইনাসে প্লাস 3, 5x² মাইনাস 5x³ মাইনাস 12x² প্লাস 16x প্লাস 3, তার মানে অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি কঠিন
গোলককে থেকে কয়টি গোলকে কঠিন মার্বেল তৈরি, মানে একটা বড় গোলক থেকে ছোট ছোট মার্বেল তৈরি করবে, তাহলে কতগুলো তৈরি করা যাবে। আর বড় গোলকের ব্যাসার্ধ দেওয়া রয়েছে আর ছোট গোলকের ব্যাসার্ধ রয়েছে, তার মধ্যে কথা বড় গোলকের আয়তনকে ছোট আয়তন বাই ডিভাইডেড বাই ছোট গোলকের আয়তন, তাহলেই নাম্বার বেরিয়ে যাবে। গোলকের আয়তনের ফর্মুলা হলো 4/3 পাই আর কিউব, পাই আর বড় গোলকের ব্যাসার্ধ হলো 6, তাহলে 6 এর কিউব, তাহলে 6 ইন্টু 6 ইন্টু 6 বা 216 গেল। ছোট গোলকের আয়তন আমরা বের করে নেই 4/3 পাই, আর ছোট গোলকের ব্যাসার্ধ 0.3, 0.3 কে 3 বার লিখতে হবে, তার মানে 3/10, 10টা উপরে উঠবে 3 3 3, আর 0.3 মানে 3/10 ছিল, আর 10 তিনটার জন্য 3টা 10 উপরে, 10 মিনিটটা উঠিয়ে দিলাম। এই এখন কাটাকাটি করে দাও, এটা এটা কাটা, 3 দোকানে 6, 3 দোকানে 6, 3 দোকানে 6, তাহলে 4 2 দোকানে 4, 4 দোকানে 8, আর 3টা 0, তাহলে 8000 হবে শখের এই নাম্বার। কতগুলো তৈরি হবে। পরে চতুর্থ সমানুপাতি নির্ণয় করতে বলেছে, 4 নম্বর পদে রয়েছে চতুর্থ সমানুপাতি বের করার ফর্মুলা হলো দ্বিতীয় গুণন তৃতীয় বাই প্রথম, দ্বিতীয় নম্বর হলো 35 আর তৃতীয়ও 35 ডিভাইডেড বাই প্রথম 40, 5 7 35, 5 8 40, 5 7 35 এর 5, 3 7 21 আর 3 24, আর নিচে বসবে 8, 245/8 অপশন সি। একজন দোকানদার 25% লাভে একটি পণ্য বিক্রি করে, অসৎভাবে এমন ওজন ব্যবহার করে যে তার প্রকৃত ওজন 30% কম হয়, তাই মোট লাভের শতাংশ নির্ণয় করতে বলেছে। তাহলে 25% পণ্য বিক্রি করে, তাহলে কস্ট প্রাইস যদি আমাদের 100 হয় তাহলে সেলিং প্রাইস হবে 125। কাটাকাটি করে নাও, 4 পজিশন 100, 5 পজিশন 125, তাহলে 45। এখন বলছে প্রকৃত ওজন 30% কমে যায়, তাহলে 100 ওজন যদি ইনিশিয়াল থাকে 100, পরে কত হবে, যদি 30% কমে প্রকৃত ওজনের থেকে, তাহলে সেটা হবে 70। আর ওজনের সঙ্গে দামের ব্যস্ত সম্পর্ক, তাই জন্য আমি এখানে উল্টে লিখবো আমরা 70, আর এখানে লিখতে হবে 100। এই 0 এই 0 আলটিমেটলি কাটা, তাহলে পড়ে থাকলো কত আমাদের 7:10। এখন একে দিয়ে একে গুণ করো, 4 7 28, আবার কাটাকাটি যাচ্ছে, 5 10 50, 14 এটা 25, তাহলে আমাদের কস্ট প্রাইস কত 14 আর সেলিং প্রাইস হলো 25, লাভ হলো, লাভ কতটা বিয়োগ করে দাও, 25 থেকে 14 বিয়োগ করলে হয় 11, 4 1 2 থেকে 1 11। লাভের হার আমরা কস্ট প্রাইসের উপর নির্ণয় করি, কস্ট প্রাইস আমাদের 14 ইনটু 100% বের করার জন্য 2 দিয়ে কাটাকাটি 7, এটা হলো কত 50, তাহলে 5 11 55, 550 ডিভাইড বাই 7, তাহলে 7 7 49 আর 6 60, 7 8 56, মানে 78 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার অপশন এ। এই প্রশ্নে নিম্নলিখিত তিনটি সংখ্যার উপর ভিত্তি করে করা হয়েছে 543 729 এত এত এত। উদাহরণ দেওয়া রয়েছে 669, একটা উদাহরণ দেওয়া রয়েছে, প্রথম অঙ্ক 6, দ্বিতীয় অঙ্ক 9 এত। তাহলে প্রথম সংখ্যার প্রতিটি অঙ্কের সাথে 1 যোগ করতে বলা হয়েছে, এবং কয়টি সংখ্যা প্রথম অঙ্কটি একই সংখ্যা তৃতীয় সংখ্যার অঙ্ক দ্বারা ঠিক বিভাজ্য হবে। বুঝে দিচ্ছি ব্যাপারটা, এখানে সংখ্যা দেওয়া রয়েছে আমাদের 543, আরেকটা দেওয়া রয়েছে 7 6 9, এরকম কয়টা 5টা দেওয়া রয়েছে, 5 5 2 3 4 2 আর হলো 2 4 5। এখন বলেছে কি প্রতিটি সংখ্যার প্রথম অঙ্কের সাথে 1 যোগ করতে। প্রথম অঙ্ক মানে এখানে বোঝানো হয়েছে 6 হলো প্রথম অঙ্ক, 697 6 হলো প্রথম অঙ্ক, তাহলে 543 এর প্রথম অঙ্ক হবে 5, তার সাথে 1 যোগ করতে বলেছে। তার মানে এখানে 7 এর সাথেও আমরা 1 যোগ করব, 5 এর সাথেও 1 যোগ, প্রথমটার সাথে একদম 1 এইভাবে। তাহলে কত হয় 5 একে 6 6 4 3, তারপরটা দাঁড়াবে আমাদের হলো 8 6 9, তারপরটা আমাদের দাঁড়াবে 6 5 2, আর তারপরেরটা হলো 4 4 2, তারপরেরটা হলো 3 4 5 গেল। কন্ডিশন এটুকু আমাদের হয়ে গেল, 1 যোগ করা হলো। এখন বুঝে কয়টি সংখ্যা এরকম পাবো যে প্রথম অঙ্কটি একই সংখ্যা তৃতীয় অঙ্ক দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথম সংখ্যা তৃতীয় ভাগ যায়, মানে এই যেটাতে ভাগ করলে মিলবে, 3 দোকানে 6, এই হলো কেস। ভাগ করলে মিলে গেলে এরকম কতগুলো সংখ্যা, আর নয় ভাগ যাচ্ছে না, এটা হবে না, এটা ভাগ যাচ্ছে 6 ভাগ 2 3, একে ভাগ যাচ্ছে 4 ভাগ 2 2, এটা তো ভাগ যাচ্ছে না, তার মানে এটা হবে না। তাহলে কতগুলি সংখ্যা পেলাম, একটা দুটো তিনটে, তিনটি সংখ্যা অপশন এ। পরেরটা বার ডায়াগ্রাম, কি বলছে নিচের দেওয়া গ্রাফটি থেকে
পরপর বছর ধরে দুটি রাজ্য এ বি লক্ষের জনসংখ্যা দেওয়া হয়েছে, গ্রাফটি অধ্যয়ন করে প্রশ্নের উত্তর দিন। বলছে প্রদত্ত সমস্ত বছরের জন্য বি এর রাজ্যের আনুমানিক গড় কত? বির আনুমানিক গড়, বির এখানে বলা হচ্ছে নীল যে রয়েছে পোর্শনটা সেটা হলো বি, কাউটা নীল পোর্শনটা দাগ বলে দেখতে যদি একটু অসুবিধা আমি লিখে দিচ্ছি। বি এর কত সন লিখবে? 2016 সন, 2016 সনে রয়েছে 38, আর 2017 সালে বি এরটা হলো 52, একদম হোয়াইট পোর্শনটা, পরেরটা হলো 58, তারপরটা 60, তারপরেরটা রয়েছে 68 এবং শেষেরটার বি এর মান দেওয়া রয়েছে 72। এখন এদের কি এভারেজ করতে বলেছে, এই হলো অঙ্ক। এবারে তোমরা যোগ করতে হবে, যোগ করে যতগুলো আছে তাহলে কটা সন আছে? 1 2 3 4 5, তাহলে 5 সরি 1 2 3 3 3 6, 6টা সন দিয়ে ভাগ করতে হবে। যোগ করে দাও, তাহলে কি কি আমরা যোগ করব? 38 প্লাস 52 58 60 68 আর 72, তাহলে 8 আর 2 10, 0 18 20 28, 28 এর 8, 18 হলো 2, 7 2 9, 9 6 15, 6 21, 5 26, 5 31, 31 আর 3 34, 348। ঠিক আছে, তাহলে কি বলছে এদের কি করতে বলেছে? এখন প্রদত্ত অধ্যয়ন করো এবং বি রাজ্যে আনুমানিক গড় করতে হবে। তার মানে 1 2 3 6 দিয়ে ভাগ করতে হবে। 5 6 30, 4 48, 5 6 30, 4 হলো 48, তার মানে হবে 6 8 48, তাহলে 58 লাভ হবে আমাদের কারেক্ট আনসার। এই 6টা সমান 6 দিয়ে ভাগ করলে অপশন সি। আজকের ক্লাসে এই 26খানা অঙ্ক ছিল, আমরা আলোচনা করলাম। কোনো অঙ্কে যদি তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত। তবে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।